নমস্কার, আপনারা দেখছেন হেলথ কেয়ার নাও আর আমি আপনাদের সঙ্গে নিমাই পান্ডা। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো স্লিপ বা ঘুমজনিত সমস্যা, তাতে মূলত যেটা অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া। এবং এই আলোচনার জন্য আমরা সঙ্গে পেয়েছি বিশিষ্ট ঘুম বিশেষজ্ঞ এবং মনোরোগ বিশেষজ্ঞ চিকিৎসক সৌরভ দাসকে। নমস্কার আপনাকে, ডক্টর দাস। নমস্কার। আমাদের প্রোগ্রামে আপনাকে স্বাগত। প্রথমেই যেটা জানতে চাইবো আপনার কাছে যে অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া কি, কেন হয়? অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া একটা রোগ যেটাতে ঘুমের মধ্যে যখন আমরা রাত্রিবেলা ঘুমিয়ে পড়ি আমাদের গলার একটা টিউব থাকে যেটাতে শ্বাস প্রশ্বাস সাধারণভাবে নিলে পরে সেই টিউবের মধ্যে দিয়ে লাংসে পৌঁছয়, সেখান থেকে অক্সিজেন অ্যাবজর্ব করা হয় এবং সেই অক্সিজেনটা সারা শরীরে পাম্প করে হার্টের মাধ্যমে পাম্প হয়ে সারা শরীরে পৌঁছায়। অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া রোগটাতে এই অক্সিজেনটা আমাদের লাং অবধি পৌঁছতে পারে না, কারণ গলার টিউবটা বন্ধ হয়ে যায়। এবার অবস্ট্রাকটিভ মানে হচ্ছে বন্ধ হয়ে যাওয়া, অবস্ট্রাকশন। স্লিপ মানে ঘুমের মধ্যে, এবং অ্যাপনিয়া মানে শ্বাস প্রশ্বাসটা হচ্ছে না, বন্ধ হয়ে গেছে। তো এটাকে আমরা অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া বলি। কেন হয় এটা? এটার বেশ কিছু ভ্যারিয়েশন, মানে এটা অনেক কারণ থাকতে পারে, জিন এবং এনভায়রনমেন্টাল ইন্টারাকশন থেকে হয়। এভাবে ভাবা যেতে পারে যেটা এক ধরনের লাইফস্টাইল ডিজিজ। অর্থাৎ যদি কারোর হঠাৎ করে অনেক ওজন বেড়ে গেল, বা কারোর জেনেটিক কোনো সমস্যা আছে, জেনেটিক প্রিডিসপোজিশন আছে, বা ধরুন তার কোনো মুখের গঠনে কোনো সমস্যা আছে বা গলার গঠনে কোনো সমস্যা আছে, অথবা ধরুন এই ধরনের জিনিসগুলো হলে পরে তখন এই অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া রোগটা হতে পারে। কারণ ওই টিউবটা ধরুন যদি অনেক ফ্যাট জমে যায় টিউবের পাশে, তখন টিউব দিয়ে হার্টে ঢুকতে পারে না। বা মাসেল টোন যদি কোনো কারণে কমে যায়, কোনো বয়সকালে হতে পারে বা কোনো নিউরোমাসকুলার ডিসঅর্ডারের জন্য হতে পারে, সেই মাসেল টিউবের টোনটা কমে গেলে পরেও হাওয়াটা ঢুকতে পারে না। এই অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়াতে যারা ভোগেন তাদের কি কি জটিলতা হতে পারে, মানে কতটা বিপদ হতে পারে কখনো? দেখুন, বিপদ অনেক রকমই হতে পারে। সব থেকে আগে যেটা আমি বলতে চাইবো সেটা হচ্ছে যে রিস্ক অফ অ্যাক্সিডেন্ট। মানে যেহেতু ওই অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়াতে একটা রাত্রিবেলার পরিষ্কার ঘুম হয় না, সকালবেলাতে উঠেও একটা ঘুম ঘুম ভাব থাকে, দিনের বেলাতে যখন তখন ঘুমিয়ে পড়েন মানুষেরা, এটাকে আমরা মাইক্রো স্লিপ এপিসোডস বলি। ধরুন মিটিংয়ে বসে আছেন, ঢুলে পড়ছে, ঘুমিয়ে পড়ছে, বা কোথাও টিভি দেখছে, বসে ঘুমিয়ে পড়ছে। ঠিক একই রকমভাবে রোগটা আরও বেড়ে গেলে পরে গাড়ি চালাচ্ছেন, বাইক চালাচ্ছেন, বা কোনো হেভি মেশিনারিতে কাজ করছেন, হঠাৎ করে একটু ঘুম এসে যাওয়ার জন্য মাইক্রো সেকেন্ড, কিছু কয়েক সেকেন্ডের জন্য ঘুম এসে গেল, কিন্তু তার থেকে খুব বড় কোনো অ্যাক্সিডেন্ট বা অন্য কিছু একটা ইনজুরি এরকম ধরনের ঘটনা ঘটতে পারে, যেটা খুব রিস্কি, এবং এটা অ্যাকচুয়ালি কজেস ডেথ, এবং প্রচুরভাবে হয় সেটা সারা পৃথিবীতে। এছাড়া হচ্ছে কার্ডিয়াক রিস্ক বা কার্ডিও মেটাবলিক রিস্ক, যার মধ্যে সব থেকে আগে হচ্ছে হার্ট অ্যাটাক, সাডেন কার্ডিয়াক ডেথ বা ঘুমের মধ্যে মৃত্যু। এটা হচ্ছে ভীষণ কমন ব্যাপার। যদি অক্সিজেনটা প্রচণ্ডভাবে কমে যায়, অনেকক্ষণ ধরে টানা কম থাকে, তখন সেক্ষেত্রে হার্টটা পাম্প করতে পারে না, একটা হার্ট অ্যাটাকের সৃষ্টি হয়। এবং ঘুমের মধ্যে যেহেতু হয়, সেটা বোঝার আগেই মানুষটি আর বেঁচে থাকেন না। এবং এছাড়া ধরুন প্রেশার বেড়ে যাওয়া, সুগার বেড়ে যাওয়া, ওজন বেড়ে যাওয়া, বা অন্যান্য শারীরিক অক্ষমতা, এই অনেক রকম প্রবলেম এই জিনিসটা থেকে অ্যাজ এ কনসিকুয়েন্স হতে পারে। অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়াতে যারা ভোগে তার সঙ্গে নাক ডাকার কোনো সম্পর্ক রয়েছে? অবশ্যই আছে। নাক ডাকা হচ্ছে একটা ইন্টিগ্রাল পার্ট অফ অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া, কিন্তু নাক ডাকাটা এসেনশিয়াল নয়। অর্থাৎ নাক যারা ডাকছে তাদের মধ্যে সবার অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া আছে এরকম নয়, এবং যাদের অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া আছে তাদের মধ্যে সবাই নাক ডাকবেই, সেটাও এসেনশিয়াল নয়। কিন্তু সাধারণভাবে নাক ডাকা যারা প্রচণ্ড জোরে নাক ডাকেন, যেমন ধরুন এতটাই জোরে যে তার পাশে যিনি ঘুমোচ্ছেন উনি ঘুমোতে পারছেন না, তার ঘুম বারবার ভেঙে যাচ্ছে, বা এতটা জোরে নাক ডাকছেন যে পাশের ঘর থেকে সেই আওয়াজ শোনা যাচ্ছে, এরকম নাক যারা ডাকেন তাদের ক্ষেত্রে অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া হওয়ার চান্স কিন্তু খুবই বেশি। অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া আপনারা ধরবেন কি করে, মানে এর কোনো প্যারামিটার বা এর পরীক্ষা নিরীক্ষা আমরা কি আছে? ইউজুয়ালি এগুলোকে এক ধরনের টেস্ট বলি, যেটাকে পলিসোমনোগ্রাফি বলা হয়, সেটা দিয়ে ধরার চেষ্টা করি। এটা অনেক দু প্রকার হয়। একটা হচ্ছে হোম স্লিপ টেস্টিং, পেশেন্টের বাড়িতে গিয়ে করা যায়। আরেকটা হচ্ছে ইন ল্যাব পলিসোমনোগ্রাফি, যেটা হচ্ছে যে একটা স্লিপ ল্যাবে এসে পেশেন্টকে টেস্ট করতে হয়। হোম স্লিপ টেস্টিংটা খুবই সিম্পল, ছোট্ট, পোর্টেবল, ইউজুয়ালি সস্তা। ওটাতে আমরা বুঝতে পারি যে তার শ্বাস প্রশ্বাস চলছে কিনা, অক্সিজেন লেভেল ঠিক থাকছে কিনা, ওটা থেকে আমরা ডায়াগনোসিস করতে পারি। এছাড়া ল্যাবে এসে যেটা হয় সেটা হচ্ছে অনেক ইলাবোরেট টেস্ট, যেখানে আমরা মাথার ইজি থেকে শুরু করে চোখের ইওজি, ইএমজি, হাতের, পায়ের, মুখের, চেস্ট বা রেসপিরেশন, অ্যাবডোমিনাল রেসপিরেশন, অক্সিজেন লেভেল, ইসিজি সবকিছু প্যারামিটারগুলো মনিটর করতে পারি। ক্যামেরা থেকে ওতে পেশেন্টের ঘুমের মধ্যে পাশাপাশ নড়াচড়া বা কি হচ্ছে সেটা জানতে পারি। পুরো জিনিসটা থেকে আমরা খুব ভালোভাবে বুঝতে পারি তার সেই মানুষটির অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া নামক রোগটা আছে কিনা, বা অন্য রকম কোনো রোগ আছে কিনা। এটা কি বয়সের উপর কোনো নির্ভর করে, কোনো বয়স? দেখুন, বয়স বলতে গেলে পরে ছোট বাচ্চা থেকে বয়স্ক মানুষ অব্দি সবারই রোগটা হতে পারে। বিভিন্ন মানুষের প্রেজেন্টেশনটা আলাদা। ছোট বাচ্চাদের ক্ষেত্রে যদি হঠাৎ করে ওজন বেড়ে যায়, বা কারো যদি টনসিল খুব বড় হয়ে থাকে, সেক্ষেত্রে রোগটা হতে পারে। ইউজুয়ালি তারা দিনের বেলাতে খুব দুষ্টুমি করে, অস্থির ভাব করে, পড়াশোনায় মন বসে না, এটা একটা কারণ হতে পারে। মাঝ বয়সে বা ইয়াং অ্যাডাল্ট, বা যারা বা ধরুন একটু 30, 35, 40, তাদের ক্ষেত্রে ঘুমিয়ে যেখানে সেখানে ঘুমিয়ে পড়া, প্রচণ্ড জোরে নাক ডাকা, জিনিসপত্র ভুলতে শুরু করা, এই প্রবলেমগুলো হতে পারে। আর যারা খুব বয়স্ক তাদের ওইভাবে নাক ডাকাটা হয় না, কিন্তু বা হয় হলেও কম হয়, কিন্তু হচ্ছে যে তাদের সেই জিনিসপত্র ভুলে যাচ্ছে, প্রেশার বেড়ে যাচ্ছে, সুগার বেড়ে যাচ্ছে, ওগুলো ওষুধে কন্ট্রোল করা যাচ্ছে না। সেই ক্ষেত্রে কিন্তু এই জিনিসগুলো একটা অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়ার কারণ থাকতে পারে। এই রোগ থেকে ভালো হওয়া যায়? ভালো থাকার উপায় রয়েছে, চিকিৎসা রয়েছে?
অবশ্যই এটাকে আমরা সব গোল্ড স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট যেটা করা হয় সেটাকে বলা হয় পজিটিভ এয়ারওয়ে প্রেশার থেরাপি বা প্যাপ থেরাপি। একটা যন্ত্র দিয়ে আমরা হাওয়াটাকে ঠেলে, রুম এয়ার, নর্মাল রুম এয়ারটাকে ঠেলে লাংসের ভিতরে ঢুকিয়ে দিই, যাতে টিউবটা যে বন্ধ হয়ে যাচ্ছে ওটাকে খুলে দেওয়া যায়। সেই প্যাপ থেরাপিটা সব থেকে কমন এবং সব থেকে সস্তা এবং সব থেকে সেফ ট্রিটমেন্ট প্রসেস। এছাড়া কিছু কিছু আলাদা ট্রিটমেন্ট, যেমন কিছু সার্জিক্যাল অপশনস আছে, কিছু ডেন্টাল ডিভাইসেস আছে, কিছু এরকম এখন মেশিন বেরিয়েছে যেগুলো যারা পেসমেকারের মতন অপারেশন করে ভরে দেওয়া হয়, সেগুলো অবস্ট্রাকটিভ স্লিপ আপনি ট্রিটমেন্টে সাহায্য করে। ইদানিং একটা ওষুধও অ্যাপ্রুভ হয়েছে, ইউএসএফডি অ্যাপ্রুভ করেছে একটা ওষুধকে, সেই ওষুধটা খেলে পরেও অবস্ট্রাকটিভ স্লিপ আপনি ট্রিটমেন্ট করা সম্ভব বলে দেখা যাচ্ছে। ইএনটি কোনো সার্জারি করে কি এই রোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব? ইএনটির সার্জারি ঠিক নয়, ব্যাপারটা স্লিপ অ্যাপনিয়ার সার্জারি করলে তখন সেটা সম্ভব, তবে সেটার অনেক ক্রাইটেরিয়া থাকে, ওটা খুব স্ট্রিক্ট ক্রাইটেরিয়া, যে কোনো লোককে ওএসএ হলেই সার্জারি করে ঠিক করা যাবে এরকম ব্যাপারটা একেবারেই নয়। এবং সাধারণত অনেকেই করিয়ে থাকেন যে নাকের হাড় ঠিক বেঁকে গেছে ঠিক করে দিচ্ছি, নাকের একটুখানি কোনো হাড় বেড়ে গেছে কেটে ঠিক করে দিচ্ছি, ওই অপারেশনের সঙ্গে অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া ট্রিটমেন্টের কোনো সম্পর্ক নেই, ওতে অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া কখনোই সারে না। নাকের সমস্যাটা হয়তো ভালো হয় ডেফিনেটলি, কিন্তু ওএসএটার সমস্যাটা গলার, সুতরাং ওই সার্জারিটা একটা মাল্টি লেভেল কমপ্লিকেটেড সার্জারি, অনেকবার অপারেশন করতে হয়, অনেক বছর মানে অনেক দিন ধরে অপারেশন করতে হয়, অনেকটা খরচ হয় তার পিছনে, এবং তার আলাদা ক্রাইটেরিয়া থেকে এই জিনিসটা হয়, যে কোনো লোককে ওএসএ সার্জারি করাটা উচিত না। শেষ প্রশ্ন আপনাকে, যে যারা অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়াতে ভুগছেন তাদের ভালো থাকার জন্য কি পরামর্শ দেবেন? প্রথমত ওজন কমান, দ্বিতীয়ত হেলদি অ্যাক্টিভ লাইফস্টাইল মেনটেন করার চেষ্টা করুন, তৃতীয়ত অ্যালকোহল বা অন্যান্য নেশা থেকে দূরে থাকুন, এবং নিজেকে অন্তত পর্যাপ্ত পরিমাণ ঘুমানোর জন্য সময় দিন। যদি খুব বেশি অসুবিধা হয়ে থাকে কোনো কাছাকাছি ডাক্তারবাবুর সঙ্গে কনসাল্ট করুন। থ্যাংক ইউ। ধন্যবাদ ডক্টর দাসকে নমস্কার। আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য, এবং আপনারা সবাই নিশ্চয়ই ডক্টর সৌরভ দাসের এই পরামর্শ আপনাদের কাজে আসবে, এবং তাহলে আমরা অবশ্যই খুশি হব যদি আপনাদের কাজে আসে এই তথ্যগুলি, পরামর্শগুলি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখতে থাকুন হেলথ কেয়ার নাও। নমস্কার। নমস্কার।